হ্যালো, গুড আফটারনুন। তোমরা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। Audio is clear to everyone? ওকে, ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই কেমন আছো? ভালো সবাই? হ্যাঁ, আমি ভালো আছি। ওকে, আমরা শুরু করি। আজকে আমরা দেখব তোমাদের যে কোর্স নাম্বার 202 এর এনভায়রনমেন্টাল স্যাম্পলিং এন্ড মনিটরিং টেকনিক। ওকে, এগুলো হয়তো তোমরা জানোই। ইটস মোর রিলেটেড টু দ্য স্ট্যাটিস্টিক, হ্যাঁ, পরিসংখ্যান সাথে এটা মোর রিলেটেড। ওকে, ফাইন। আমরা শুরু করি কিভাবে স্যাম্পলিং গুলো করতে হয়, এনভায়রনমেন্টাল স্যাম্পলিং। কারণ তোমরা হয়তো এনভায়রনমেন্ট পড়েছো, হ্যাঁ, এনভায়রনমেন্ট কই ছিল, ফার্স্ট ইয়ার হয়তো পড়েছো। এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, পার্টিকুলারলি যে আমাদের সারাউন্ডিং এ যে অ্যাটমসফিয়ার, হ্যাঁ, আমাদের যে পাঁচটা স্পিয়ার আছে, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, হুম, আর হচ্ছে কি এই যে স্পেয়ার গুলো আছে এগুলো রিলেটেড বিশেষ করে এয়ার, ওয়াটার, সয়েল, এদের কোয়ালিটি গুলো কি, এরা কি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এরা এই যে ইফেক্ট গুলো কি হচ্ছে, আমরা যে অ্যান্থ্রোপোজেনিক বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো করছি এগুলো আমাদের এনভায়রনমেন্টটাকে কিভাবে ইমপ্যাক্ট করছে, এগুলো জানার জন্য আমাদের স্যাম্পলিং এন্ড মনিটরিং টেকনিক গুলো দরকার। হুম, আমরা একটু দেখি এগুলো কিভাবে করা হয়। প্রথমে দেখি যে স্যাম্পল, আমরা সবাই বলি স্যাম্পল স্যাম্পল, আসলে স্যাম্পলটা কি জিনিস? A sample is a subset of individuals from a larger population. তোমরা এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেটিভ অফ এ লার্জার পপুলেশন। হুম, এটা হচ্ছে কি একটা সাবসেট। হ্যাঁ, তোমরা যে ম্যাথে পড়েছো সেট সাবসেট অফ এ লার্জার পপুলেশন, এটা সাবসেট হচ্ছে কি স্যাম্পল। আর স্যাম্পলিং কি? স্যাম্পলিং মিনস সিলেক্টিং দ্য গ্রুপ দ্যাট ইউ উইল অ্যাকচুয়ালি কালেক্ট ডাটা ফ্রম ইন ইউর রিসার্চ। যদি তুমি একটা বিষয় নিয়ে রিসার্চ করতে চাও, সেক্ষেত্রেই যদি মনে করো তুমি চাও যে চিটং ইউনিভার্সিটি ক্যাম্পাসের, হ্যাঁ, সয়েল কোয়ালিটি নিয়ে রিসার্চ করতে চাও, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেখান থেকে তোমার স্যাম্পলিং করতে হবে। এখান থেকে বিভিন্ন জায়গা থেকে, এটা আমরা দেখবো কিভাবে স্যাম্পলিং গুলো করা হয়, এখান থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। চিটং এরিয়া যে ক্যাম্পাস, এখান থেকে বিভিন্ন স্পট থেকে তোমার স্যাম্পল, সয়েল স্যাম্পল কালেকশন করতে হবে। হুম, in statistics, sampling allows you to test a hypothesis about the characteristic of a population. হ্যাঁ, পরিসংখ্যান এটা হচ্ছে একটা হাইপোথিসিস। আমাদের যেমন অনেকগুলো হাইপোথিসিস গুলো থাকে, যে তোমরা করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন দেখো যে মডেল গুলো আছে, হ্যাঁ, যে মডেল গুলো আসলে প্রিডিক্ট করে, হ্যাঁ, প্রিডিক্ট করে যে এই ভাইরাসটা কতটা কি হবে, কতটা ইয়ে, তোমার যে ইনফেকশন রেট কেমন হবে, এগুলো তোমরা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন পত্রিকায় দেখেছো। এটা মর্টালিটি রেট কেমন হবে, এবং এগুলো আসলে প্রিডিকশন করে। এবং প্রিডিকশন অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন এ লট অফ হোয়াই, এ লট অফ অ্যাকচুয়ালি কোয়েশ্চেন, হ্যাঁ, এ লট অফ কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এ লট অফ লট অফ ইটস। যদি এটা হয়, যদি স্বাস্থ্যবিধি মেনে না চলা হয়, যদি শীতকাল ঠান্ডা বেশি হয়, যদি কনফাইন্ড এরিয়া হয় বা সামার যদি বেশি হয়, তখন এটা রেট গুলো বাড়ে। হ্যাঁ, অনেকগুলো কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট হাইপোথেসিস গুলো করা হয়। এখন কালেক্টিং স্যাম্পলস ইনভলভ দ্য আইসোলেশন এন্ড কেয়ারফুল গ্যাদারিং অফ স্পেসিমেন অফ ইন্টারেস্ট ইন এ গিভেন এনভায়রনমেন্টাল স্টাডি। স্যাম্পল গুলো আমাদের কি করতে হবে? স্যাম্পল কালেক্টিং স্যাম্পল মানে হচ্ছে কি আমাদের আইসোলেট করে নিতে হবে। এই যে বললাম চিটং ইউনিভার্সিটি ক্যাম্পাসের সয়েল কোয়ালিটি যদি তুমি অ্যানালাইসিস করতে চাও, এর মানে এই নয় যে পুরো চিটং ইউনিভার্সিটিটাকে পুরো কি করে নিবে, একদম গর্ত করে নিয়ে চলে যাবে, তাই না? তাহলে আমরা যাবো কই? এই নয় যে তুমি বড় যে ক্রেন গাড়িগুলো নিয়ে এসে পুরো পাহাড় পর্বত সব কেটে নিয়ে চলে যাবে। হুম, এটা হচ্ছে কি একটা স্পেসিমেন অফ ইন্টারেস্ট, এবং যেটা হবে রিপ্রেজেন্টেটিভ। যেটা অলসো ইট রিপ্রেজেন্ট। এগুলো আমরা পরে আরো দেখবো। এই স্যাম্পল সাইজ গুলো এমন হতে হবে যাতে এটা রিপ্রেজেন্ট করে এই ক্যাম্পাসের যে সয়েল কোয়ালিটি।
Important environmental parameters such as pH, dissolved oxygen, electrical conductivity, and hydrological condition, and it is in classifying the collection environment. Methodologies employed to measure such parameter can be as involved and diverse as the studies themselves. ওকে, কারণ অনেকগুলো প্যারামিটার আমরা হয়তো দেখবো, হ্যাঁ? তোমরা এনভায়রনমেন্টাল পিএইচ, ডিসলভ অক্সিজেন, বিইউডি, সিইউডি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, হ্যাঁ, এখানে হেভি মেটালস এর প্রেজেন্স আছে কিনা, হ্যাঁ, আদার ইফেক্ট গুলো আমরা দেখবো, হ্যাঁ? যেগুলো সেখানে অনেকগুলো প্যারামিটার ইনভলভ রয়েছে, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, অনেকগুলো ডাইভার্স স্ট্র্যাটেজিস ইনভলভ। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পলিং গুলো কিভাবে করা হয়, হ্যাঁ? জাস্ট সাম ফিউ এক্সাম্পল। দেখো, when you conduct research about a group of people, it's rarely possible to collect data from every person in that group. তোমরা যদি মনে করো এই জিনিসটা, কারণ আসলে ইটস রিয়েলি টাফ কোন একটা গ্রুপে যদি তোমরা চাও যে চিটং ইউনিভার্সিটির যে স্টুডেন্ট আছে তাদের নিয়ে যদি তোমরা একটা অ্যানালাইসিস বা সার্ভে করতে চাও বা একটা রিসার্চ করতে চাও যে তারা কে কতটা হুম তারা স্মার্টফোন ইউজ করে কি করে না, এই ক্ষেত্রে যে এখন চিটং ইউনিভার্সিটির যে স্টুডেন্ট অ্যারাউন্ড 25,000, ইটস রিয়েলি টাফ টু রিচ এভরিওয়ান। সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করা, ইটস রিয়েলি টাফ। সেক্ষেত্রে তোমাকে স্যাম্পল সাইজ করে নিতে হবে যে হ্যাঁ আমি এই একটা রিপ্রেজেন্টেটিভ সাইজ করে নিতে হবে। হয়তো 25,000 থেকে আমি অনলি 500 আর 1000 স্টুডেন্টকে করব, তাদেরকে জিজ্ঞাসা করব তাদের কি অবস্থা। ওকে, to draw valid conclusion from your result, you have to carefully decide how you will select a sample that is representative of the group as a whole। যেটা বললাম, it's very important যে আমরা যে স্যাম্পল সাইজটা করব এটা অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হতে হবে, হ্যাঁ? এর মানে না যে 24,000 স্টুডেন্ট আছে, আমি অনলি আমার যে ফ্রেন্ড কলিগরা আছে অনলি 30 জন বা 40 জন ফ্রেন্ড থেকে জিজ্ঞাসা করলাম, ইটস নট এ রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এই যে স্যাম্পল গুলোকে অবশ্যই কি হতে হবে, সাইজটা রিপ্রেজেন্টেটিভ হতে হবে। হ্যাঁ, there are two types of sampling method। একটা হচ্ছে কি probability sampling, it involves random selection allowing you to make strong statistical inferences about the whole group। এটা probability sampling, এটা যে কেউ হতে পারে, হ্যাঁ, randomly। তারপরে প্রত্যেকের ওই যে আমাদের যে স্যাম্পল 24 around 25,000 যে স্টুডেন্ট, সবারই এখানে পসিবিলিটি আছে, হ্যাঁ, এটা হচ্ছে probability sampling। হ্যাঁ, যে কারো এখানে অংশগ্রহণ করার প্রবাবিলিটি থাকবে। হুম, আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে কি নন র্যান্ডম, এটা হচ্ছে নন র্যান্ডম সিলেকশন বেসড অন কনভেনিয়েন্স অর আদার ক্রাইটেরিয়া অ্যালাউইং ইউ টু ইজিলি কালেক্ট ডাটা। এই যে এটা হচ্ছে কি, যেটা প্রবাবিলিটি স্যাম্পলিং আছে এটা কি, এটা র্যান্ডম সিলেকশন। তার মানে 25,000 ভিতর যে কেউ এখানে সে যদি তোমরা একটা সার্ভে করে এখানে ইনক্লুড হতে পারে। বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে কি, এটা একটু কি করে নেওয়া আসা, এটা স্পেসিফিক করে নিয়ে আসা, হ্যাঁ, আদার ক্রাইটেরিয়া। তোমরা হয়তো একটু ক্রাইটেরিয়া দিলে যে যাদেরকে খুব ইজিলি পাওয়া যায়, হ্যাঁ, ডাটা গুলো কালেক্ট করা যায়, ইজিলি অ্যাক্সেস করা যায় এমন, বা অনলি হলে যারা থাকে, হ্যাঁ, সাপোজ হলে যে স্টুডেন্ট গুলো থাকে তাদেরকে ডাটা দিচ্ছ। তার মানে ইউ আর স্পেসিফাই, যারা হলে স্টে করে না তাদের ডাটা গুলো নিচ্ছ না। তাহলে এখানে এটাকে বলে নন র্যান্ডম স্যাম্পলিং। স্যাম্পলিং এর আরেকটা আছে হচ্ছে কি, যেটা আমরা দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল পারপাস, হ্যাঁ, পরিসংখ্যানের ডেফিনিশন। আর এটা যখন আমরা রিয়েল ফিল্ডে যখন কাজ করি এনভায়রনমেন্টাল স্যাম্পলিং, তখন হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ স্যাম্পলিং আর নন ডিস্ট্রাকটিভ স্যাম্পলিং। এটাকে অনেক সময় ইনভেসিভ নন ইনভেসিভ স্যাম্পলিং বলা হয়। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ স্যাম্পলিং মানে তো তোমরা বুঝতে পারছো, তার মানে পুরো এখানে একটা ট্যাবলে দেওয়া আছে যেগুলো হচ্ছে কি, যেমন সাবসারফেস কোড, যদি জিওলজিক্যাল আমার যদি সয়েল কোয়ালিটিটা মেজার করতে হয়, কোয়ালিটি যে প্যারামিটার গুলো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ড্রিলিং করতে হবে। ড্রিলিং করে স্যাম্পলটা নিতে হবে, সেক্ষেত্রে সয়েল প্রোফাইলটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। হুম, তার মানে কি, স্যাম্পলিং করছি বাট উই আর অলসো হ্যাম্পারিং দ্য এনভায়রনমেন্ট। ওকে, সাপোজ আমরা যদি এখন যে বিভিন্ন আমাদের যে বিভিন্ন অশান আর ইভেন দ্য পোলার, হ্যাঁ, উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, এটা যদি আমরা ডাটা নিতে চাই, যদি আমরা ওখানে গিয়ে অন স্পটে গিয়ে যদি এক্সপেরিমেন্ট গুলো করা হয়, ড্রিলিং করা হয়, হ্যাঁ, আইএসএ
this actually okay, we are getting sampling, we are doing sampling for information, also we are destroying their environment. ওকে, এখানে যে একটা পোলার যে এনভায়রনমেন্ট আছে সেখানে আসলে we are foreigner, আমরা destroy করছি। হুম ওকে, নন ডিস্ট্রাকটিভ স্যাম্পলিং তোমরা জানো এখন অনেকগুলো নন ডিস্ট্রাকটিভ স্যাম্পলিং করা হয়, যেমন যদি ওয়াটারে আমরা পিএইচটা চাই, যে অনলি পিএইচ মিটার দিয়ে আমরা কি করতে পারি, ওয়াটারের পিএইচটা আমরা মেজার করতে পারি। হ্যাঁ, এখন দেখবো যে সবগুলো স্যাম্পলিং বেশিরভাগ করা হচ্ছে সেন্সর বেসড। হ্যাঁ, তো আমরা যেমন স্যাটেলাইট দিয়ে করা হচ্ছে, তাই না? এই যে ওজোন হোল গুলো যে বিভিন্ন লেয়ার গুলো করা হচ্ছে সেটা স্যাটেলাইট দিয়ে মনিটর করে করা হচ্ছে। বিভিন্ন আমাজন ফরেস্টে যে ডিফরেস্টেশন হচ্ছে এবং এটা যে একটা এনভায়রনমেন্টাল চেঞ্জ করছে, বিভিন্ন মিথেন যে বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যে লেভেল বেড়ে যাচ্ছে, এগুলো এখন কি করা হচ্ছে, এগুলো স্যাটেলাইটে রিমোট সেন্সিং এর মাধ্যমে করা হচ্ছে। সেগুলো হচ্ছে নন ডিস্ট্রাকটিভ স্যাম্পলিং, রিমোট সেন্সিং এর মাধ্যমে করা হচ্ছে। হুম So this is important, destructive sampling and non-destructive sampling. Okay, fine. এরপর আমরা যাই এখানে কিছু যে বিভিন্ন যে প্রবাবিলিটির যে বললাম যে আমাদের যে স্যাম্পলিং করতে পারি, যেটা হচ্ছে পরিসংখ্যানের দিক দিয়ে, সেটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, স্যাম্পলিং একটা হচ্ছে কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেটা আগেই বলেছি, দ্যাট মিনস এভরি নাম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ এন ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড। ওকে, এই যে এটা যেটা তার মানে আগে যেটা বলছে, তার মানে এই পপুলেশনে প্রত্যেকেরই এখানে চান্স আছে, হ্যাঁ, সিলেক্টেড হওয়ার। ওকে, সেটা হচ্ছে কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলা হয়, অথবা সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি এখানে আমরা কি করে দিলাম, এটাকে সিস্টেমাইজ করে দিলাম, হ্যাঁ, একটা কন্ডিশন দিয়ে স্পেসিফাই করে দিলাম। হ্যাঁ, ওকে, যেমন এটা হচ্ছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিকোয়েন্স করে দিলাম, যে মনে করো আমি তোমাদের যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমার মনে হয় তোমরা 36 নাম্বার অফ স্টুডেন্ট, যদি আমি একটা সার্ভে করি যে তোমাদের কার কোন ধরনের মোবাইল সেট ইউজ করো, সেক্ষেত্রে আমরা যদি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করি, সেক্ষেত্রে হবে কি তোমাদের প্রত্যেকেরই একটা চান্স থাকবে যে এখানে সিলেক্টেড হওয়ার। হ্যাঁ, আমি হয়তো সার্ভে করব, সবাইকে জিজ্ঞাসা করব যে কারো, কিন্তু সেটা যদি আমি সিস্টেমেটিক করে দিই, তোমাদেরকে আমি নাম্বারিং করে দিলাম 1 2 3 4 করে 1 থেকে 36 পর্যন্ত। এরপর বললাম যে যাদের নাম্বারিং 3 এবং 3 এর মাল্টিপল হবে তাদেরকে আমি সিলেক্ট করব। তার মানে 3, যাদের নাম্বারিং 3 হবে, যে নাম্বারিং এ 3 বলবে, আবার যে 6 বা যে 9, এভাবে অর্থাৎ 3 এর যে মাল্টিপল করে দিলাম। হ্যাঁ, তার মানে অনলি তাদেরকে আমি সিলেক্ট করব। তার মানে এটা হলো সিস্টেমেটিক হয়ে গেল। ওকে, ফাইন। আরেকটা হচ্ছে কি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। হুম Stratified sampling, dividing the population into subpopulation that may differ in important ways. এদেরকে যদি আমরা কি করে দিই, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কালার দিয়ে এখানে বোঝা যাচ্ছে, এদেরকে কি করা হচ্ছে, সাব পপুলেশন করে দেওয়া হচ্ছে, দ্বারা ডিফারেন্স হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন তাদের কি হতে পারে, জেন্ডার হতে পারে, যেমন তোমাদেরকে যদি বলে আমরা জেন্ডার বেসড আমি করে দিলাম, হ্যাঁ, মেল অর ফিমেল, হ্যাঁ, সেটা আমরা স্ট্রাটিফাইড করে দিলাম, হ্যাঁ, দুটা ভাগে ভাগ করে দিলাম, অথবা তোমাদের রেঞ্জ রেঞ্জ করে দিতে পারি। হুম এইভাবে করে সেটাকে স্ট্রাটিফাইড করে আমরা স্যাম্পলিং করতে পারি। আরেকটা হচ্ছে কি ক্লাস্টার স্যাম্পলিং, তোমরা জানো, যেটা ক্লাস্টারিং করে দেওয়া, হ্যাঁ, যারা এক একটা ক্লাস্টারে আসলে রিপ্রেজেন্ট করবে টোটাল পপুলেশনকে। এভাবে আমরা এখানে যে তোমরা ফিগারে দেখতে পাচ্ছ ক্লাস্টার স্যাম্পলিং ও করা হয়। এগুলো ডিফারেন্ট ম্যাটার্স অফ স্যাম্পলিং, হ্যাঁ, কিভাবে করা হয় স্ট্যাটিস্টিক্স। And everyone has actually advantages and disadvantages. You can understand. Suppose systematic sampling or stratified sampling, it will be more easier. But random sampling, যেটা এটা maybe it will take longer time, huge time, and so on. Okay. এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কি একই জিনিস, যে এই যে বললাম যে স্যাম্পলিং যখনই আমরা করব আসলে কেন স্যাম্পলিং সাইজ, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা স্যাম্পলিং এর আমাদের সেটা প্ল্যান করতে হবে, যে আমি কি কি প্যারামিটার উপর বেস করে আমার অবজেক্টিভটা কি, কিভাবে আমি স্যাম্পল গুলো কালেকশন করব, এবং হাউ মাচ স্যাম্পল উই কালেক্ট, এবং এগুলো কালেক্ট করলে হাউ মাচ যে বললাম, এবং এটা হচ্ছে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, অলসো হাউ মাচ। যেমন
তোমরা বুঝতেই পারছো যে যদি আমি ওয়াটার কোয়ালিটি মেজারমেন্ট করতে চাই, হ্যাঁ, হালদা রিভার আর কর্ণফুলী রিভার, সেখানে অবশ্যই আমাদের কি আছে, একটা হচ্ছে কি বিভিন্ন পয়েন্ট, তোমরা দেখো যে বিভিন্ন পয়েন্ট থেকে নেওয়া, কারণ বিভিন্ন পয়েন্টে এক বাকি ইজ নট এ হোমোজিনাস। হ্যাঁ, নদী রিভার ইজ নট এ হোমোজিনাস বিকজ ইটস এ ভেরি ডাইনামিক। হ্যাঁ, এটা এবং তোমরা জানো এগুলো হচ্ছে সিজনাল ভেরিয়েশন হয়, হ্যাঁ, বর্ষাকালে পানি বেশি থাকে, শীতকালে ড্রাই মৌসুমে কম থাকে। তো এটা কনসেন্ট্রেশন লেভেলটা সবসময় কি করে, ফ্লাকচুয়েট করে। হুম, এটা আমরা পরে দেখবো যে এটা আসলে স্কেডিউলের উপর ডিপেন্ড করে এবং লোকেশনের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, কোন জায়গা থেকে নিচ্ছি আমি। হ্যাঁ, যে এখন হচ্ছে কোয়ান্টিটি, আমি যদি অল্প পরিমাণ স্যাম্পল নিই, হ্যাঁ, সাপোজ মনে করো 1 ml নিয়ে আসলাম অনলি, সেখানে দেখবা যে পেস্টিসাইড গুলো আছে বা হেভি মেটাল গুলো আছে, ভেরি লো কোয়ান্টিটি আছে, হ্যাঁ, বলো ন্যানো ন্যানো এবং ফেমটো লেভেলে। এবং এই জিনিসটা তো আমি কি করতে পারবো না, এটা আমার যে ইনস্ট্রুমেন্ট আছে তাদের একটা কি আছে, সেন্সিটিভনেস আছে, হয়তো এটা মাইক্রন লেভেল পর্যন্ত ডিটেক্ট করতে পারে অথবা ন্যানো লেভেল পর্যন্ত ডিটেক্ট করতে পারে, যদি এটা 100 ন্যানোমিটারের অ্যাবভ হয়। হুম, এর চেয়ে কম কনসেন্ট্রেশন হলে সেটা ডিটেক্ট করতে পারে না। তখন কি আমি যদি এমন একটা স্যাম্পল কোয়ান্টিটি নিয়ে আসলাম যে 1 মিলিগ্রাম নিয়ে আসলাম, সেখানে হয়তো 1 or 2 মিলিগ্রাম একটা বোতলে করে নিয়ে আসলাম, দেখলাম যে সেখানে একটা হেভি মেটাল আছে, হচ্ছে সেটা less than 1 nanogram পার লিটার, তখন সেটা আমার যে ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, সেটা দিয়ে আমি কি করতে পারবো না, ডিটেক্ট করতে পারবো না, কারণ এটা একটা তো উম, এটার এফিসিয়েন্সি আছে, হ্যাঁ, অ্যাকুরেসি একটা, এবং এটার যেটা লেভেল, হাউ মাচ উই কুড ডিটেক্ট, তো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। হুম, ওকে। এর জন্য the step involved in environmental sampling are development of a sampling plan, including where and when sample will be collected and the number of sample required. যে develop where, কোথায় আমি কালেক্ট করবো, এই যে environmental sampling হচ্ছে where, হ্যাঁ, একটা হচ্ছে কি স্পেস, আর একটা হচ্ছে টাইম এবং when, আবার টাইমেরও একটা ব্যাপার আছে, and the number of sample, how many sample we need to collect, because এটাই আসলে পরে কি রিপ্রেজেন্টেটিভ হতে হবে। হ্যাঁ, তুমি মনে করো কর্ণফুলী রিভার ইজ এ বিগ রিভার, হ্যাঁ, মানে বিগ রিভার, এখন তুমি যদি 2-3টা স্পট থেকে নিয়ে এসে বলো যে এই কর্ণফুলী রিভারে এই হেভি মেটালটা বা আর্সেনিক এই পরিমাণ আছে, ইটস নট এ রিপ্রেজেন্টেটিভ। তোমরা জানো যে এই যে করোনা ভাইরাস নিয়ে বা ইনফেকশন নিয়ে এখন অনেকগুলো পাবলিকেশন হচ্ছে, হ্যাঁ, কিন্তু এগুলোর ডাটা গুলো স্যাম্পল সাইজ ইজ ভেরি স্মল, এই জন্য এটা কি ক্রেডিবিলিটি, অনেকে আমরা বলি ইটস নট এ, এটা যে টোটাল যে পপুলেশন সেটাকে রিপ্রেজেন্ট করে না। হুম, সেটা যেমন এখন আমাদের দেশে মনে করো 17 কোটি লোক, এখানে যদি তুমি কেউ যদি শুধু 200-300 লোককে নিয়ে যদি একটা স্টাডি করে, এখন বাংলাদেশে মনে করো করোনা ভাইরাস ইনফেক্টেড পিপল ইজ মোর দেন 5 or 6 লাখ, কেউ যদি একটা স্টাডি করে অনলি 200 পিপল নিয়ে ইনফেক্টেড, he is not actually representative because he is for you now a lot of sample size, হ্যাঁ, যদি মনে করো আমার যদি করোনা ভাইরাস ইনফেক্টেড লোক যদি অনলি হয় 1000, ওকে ফাইন, এখান থেকে আমি 100 জনকে নিয়ে একটা ডাটা করলাম, হ্যাঁ, যে বিভিন্ন হ্যাবিট বা আদার্স, তো দিস ইজ ইম্পর্টেন্ট, রিপ্রেজেন্টেটিভ হতে হবে। And the collection of the sample and preservation of sample during transportation and storage. হ্যাঁ, বিকজ এনভায়রনমেন্টাল এর ফ্যাক্টর গুলো আমরা যখনই করি, যেমন এয়ার ওয়াটার কোয়ালিটি, সেখানে আমরা দেখি ট্রান্সপোর্টেশন অলসো ইম্পর্টেন্ট, স্টোরেজ, আমি কোথায় কালেকশন করছি, যে ভায়ালে কালেকশন করছি সেটাকেও নন কন্টামিনেটেড হতে হবে। হ্যাঁ, সেখানে যদি আগে থেকে যদি এটা কন্টামিনেটেড ভায়াল হয়, সেখানে যদি আমি যদি মাইক্রো অর্গানিজম গুলো যদি কাউন্ট করি, হ্যাঁ, সেখানে যদি আগে এটা যদি কন্টামিনেটেড হয়, দেন ইট উইল গিভ এরর। হ্যাঁ, অলসো ট্রান্সপোর্টেশনের সময় টেম্পারেচার অলসো এ ফ্যাক্টর, হ্যাঁ, আমার যে রুম টেম্পারেচার কত কত টেম্পারেচার এটাকে প্রিজার্ভ করতে হবে, হ্যাঁ, স্টোরেজের সময় যাতে আমার স্যাম্পলটা যাতে কি হয়, ইনটেক থাকে, এটা যদি কোনোভাবে কন্টামিনেটেড না হয় বা ডিগ্রেডেড না হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো রিপ্রেজেন্টেটিভনেস, যেটাকে আমি বলছি, ইজ দ্য ডিগ্রি টু হুইচ মনিটরিং ডাটা অ্যাকুরেটলি এন্ড প্রিসাইসলি রিপ্রেজেন্ট দ্য ভেরিয়েশন অফ এ ক্যারেক্টারিস্টিক আইদার এট এ স্যাম্পলিং পয়েন্ট অর ওভার এন এন্টায়ার পপুলেশন। এই যে রিপ্রেজেন্ট করে, তোমরা বুঝতে পারছো, রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে কি এমন হতে হবে যেটা যেটা হচ্ছে টোটাল যে পপুলেশন সেটাকে কি করবে, রিপ্রেজেন্ট করতে হবে। হুম, এবং এই স্যাম্পলিং ডিজাইনের সময়ই এগুলো আমাদেরকে
উই হ্যাভ টু সিলেক্ট দিস, উই হ্যাভ টু থিঙ্ক দিস ওয়ে, হ্যাঁ? কখন আমাদের স্যাম্পলিং করতে হবে, হাউ মাচ স্যাম্পল সাইজ কত বড় হবে যাতে এটা রিপ্রেজেন্টেটিভ হয়। কারণ রিপ্রেজেন্টেটিভ হলেই সেটা ক্রেডিবল হবে, হ্যাঁ? বিশ্বাসযোগ্য ডাটা হবে। আদারওয়াইজ ইট উইল বি ইনক্রেডিবল। এটা অনেকে বলবে যে ওই স্যাম্পল সাইজ ইজ ভেরি স্মল সো ইটস নট সো গুড। হ্যাঁ, ইউর ইনফরমেশন ইজ নট অ্যাকচুয়ালি যে বেসড সেটা হচ্ছে উইক, হ্যাঁ? এটা নট সো ক্রেডিবল। ওকে, ফাইন। এখানে সেম জিনিসগুলো বলা হয়েছে তোমাদের স্যাম্পলিং প্ল্যানে, যেটা আমি বলেছি আসলে দুটো ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে কি আমাদের যে যেহেতু আমরা এনভায়রনমেন্ট নিয়ে বলছি, এনভায়রনমেন্ট তোমরা জানো এনভায়রনমেন্ট গুলো হচ্ছে ভেরি ডাইনামিক, হ্যাঁ? এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই জিনিসগুলো কনসিডার করতে হবে, এটা কি অ্যাস্থেটিক এনভায়রনমেন্ট অর ডাইনামিক এনভায়রনমেন্ট। যদি আমরা এয়ার কোয়ালিটি হিসেব করি, তোমরা জানো এয়ার পলিউশন সেটা ভেরি ডাইনামিক, হ্যাঁ? এন্ড অলসো ওয়াটার পলিউশন যদি সেটা আম, তোমার রিভার হয় যেগুলো রানেবল ওয়াটার, যদি পন্ড হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে অ্যাস্থেটিক, হ্যাঁ? ওকে, ফাইন। ওকে, সিজনাল ভেরিয়েশন হয়, হয়তো ১ মাস পর ২ মাস পর বৃষ্টি হলে সেক্ষেত্রে হয়তো ভেরিয়েশন হচ্ছে, হ্যাঁ? পানি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বাট ২ দিন বা ৩ দিনের ভিতরে কিন্তু ভেরিয়েশন হচ্ছে না। যেগুলো আমাদের কর্ণফুলী রিভার, যেটা তোমার জোয়ার ভাটার যে নদীগুলো, এখানে কিন্তু সবসময় কি হচ্ছে 24 আওয়ারের কনসেন্ট্রেশন গুলো ডিফারেন্ট হচ্ছে। তো দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাস্থেটিক আর সেটা ডাইনামিক কিনা, হ্যাঁ? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সেটা এখানে তোমাদের বলেছি, এই যে এই স্লাইড গুলো, এগুলো আসলে আমি ইনফরমেশন গুলো দিয়েছি, নিজেরা পড়ে নিও। সেম যে আমাদের স্পেশাল, হ্যাঁ, স্পেস টু স্পেস, হ্যাঁ, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট ভেরিয়েশন কেমন হচ্ছে। অত টেম্পোরাল, টেম্পোরাল মানে হচ্ছে কি টাইম, হুম, সময়ের সাথে সাথে আমাদের যে প্যারামিটার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমরা যে বিভিন্ন সয়েল ওয়াটার এন্ড এয়ারের যে কোয়ালিটি গুলো সেটা এখানে তোমাদের দিয়েছি, যাতে নিজেরা একটু পড়ে নিও। ইটস ভেরি সিম্পল। তোমরা বুঝতেই পারছো যে কোয়ালিটি গুলো, এয়ার কোয়ালিটি সব সময় চেঞ্জ হচ্ছে সকালবেলা, কারণ ইটস অলসো ডিপেন্ড অন দা সানলাইট, হ্যাঁ? তোমরা জানো যে সকালবেলা সেটা চেঞ্জ হচ্ছে, অলসো এটা ইজ পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ? যদি মনে করো আরবান এরিয়া তে যাও আর যদি লোকাল এরিয়াতে যাও, এয়ার পলিউশন ইজ ডিফারেন্ট। আরবান এরিয়াতে এখানে হিউজ পরিমাণ ট্রাফিক এরিয়া, হুম, সেই জন্য এখানে একটু এয়ার পলিউশন হলে সেখানে নক্স বা যেগুলো আমাদের ভেহিকল ড্রাইভেন এমিটেড পার্টিকুলার ইমিশন গুলো বেশি হবে, হ্যাঁ? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নক্স, সক্স পার্টিকুলার গুলো বেশি থাকবে। অলসো আরবান এরিয়াতেও তোমরা দেখবে যে যে জায়গাগুলো ট্রাফিক গুলো বেশি হয় সেখানে হয়তো দেখবে যে মোর, হ্যাঁ? সো ইটস অ্যাকচুয়ালি স্পেস টু স্পেস, পয়েন্ট টু পয়েন্ট সেটা ভেরিয়েশন হচ্ছে, ডাইনামিক, হ্যাঁ, স্পেশাল ভেরিয়েশন। অথচ টেম্পোরাল ভেরিয়েশন হচ্ছে, তোমরা জানো সকালবেলা হয়তো ট্রাফিকটা বেশি হয়, হ্যাঁ, হ্যাঁ, বিকাল অফিস টাইম এন্ড অলসো অফিস ব্রেকের সময় হয়তো দুপুরে একটু কম হয়। তো এই হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে, অলসো তোমারটা যেন সানলাইটের উপর ডিপেন্ড করে, হ্যাঁ? কারণ ডিফারেন্টেশনের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, হ্যাঁ? যখন আমরা স্যাম্পলিং গুলো করবো পার্টিকুলারলি আমাদের, হ্যাঁ, ডিপার্টমেন্টে অনেকে তোমরা জানো যে ওয়াটার কোয়ালিটি নিয়ে অনেক স্যাররা কাজ করেন, অনেকে অ্যাকচুয়ালি দে আর এক্সপার্ট অফ দিস থিং। হ্যাঁ, আই এম অ্যাকচুয়ালি নট ওয়ার্কিং ইন দিস ফিল্ড, হ্যাঁ, আই এম নট অ্যান এক্সপার্ট অফ দিস স্টাফ, হ্যাঁ, এনভায়রনমেন্টাল স্যাম্পলিং। ওনারা দে নো মাচ মোর বেটার দেন মি, হ্যাঁ? তোমরা হয়তো যখনই করবে তখন এই জিনিসগুলো আসবে যে এনভায়রনমেন্টাল মানে টাইম ভেরিয়েশন, হ্যাঁ, এটা স্কেডিউল কিভাবে করতে হবে, স্যাম্পলিং এর স্কেডিউল গুলো কিভাবে করতে হবে, অলসো লোকেশন, হ্যাঁ, যে লোকেশন টু লোকেশন, পয়েন্ট টু পয়েন্ট যে ভেরিয়েশন গুলো হচ্ছে সেগুলো কিভাবে করতে হবে, হাউ টু অ্যাড্রেস দিস প্রবলেম। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ডু দিস স্যাম্পলিং, ডিজাইন করতে হবে, প্ল্যানিং করতে হবে, যাতে আমাদের যে ডাটা গুলো আমরা এভেল করব সেগুলো যাতে কি হয়, রিপ্রেজেন্টেটিভ হয়, হ্যাঁ, ভ্যালিড হয়, হ্যাঁ, সাউন্ড হয়। ওকে, এখন আমরা দেখব মনিটরিং করা। হোয়াই মনিটরিং ইজ ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল মনিটরিং। তো এনভায়রনমেন্টাল মনিটরিং কি, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ডেফিনিশন। এনভায়রনমেন্টাল মনিটরিং ইজ দ্য অবজারভেশন এন্ড স্টাডি অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টটাকে অবজার্ভ করতে হবে এবং স্টাডি করতে হবে, সেটা হচ্ছে মনিটর করা, হ্যাঁ?
এখানে যে ডেফিনিশনটা দেখো, অনেকগুলো ডেফিনিশন অ্যাকচুয়ালি দেওয়া আছে। এনভায়রনমেন্টাল মনিটরিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সিস্টেমেটিক স্যাম্পলিং অফ এয়ার, ওয়াটার, সয়েল এন্ড বায়োটা ইন অর্ডার টু অবজার্ভ এন্ড স্টাডি দ্য এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল এজ টু ডিরাইভ নলেজ ফ্রম দিস প্রসেস। তো স্টাডি করতে হবে এবং এখান থেকে একটা নলেজ আমাদের গেইন করব। হুম, এখানে আরো অনেকগুলো আরেকটা ডেফিনিশন, এনভায়রনমেন্টাল মনিটরিং ইজ এ টুল to assess environmental condition and trend, support policy development and its implementation, and develop information for reporting to national policy maker, international forums and the public. So এখানে এটা হচ্ছে স্টাডি আর একটা টুল, যেখান থেকে আমরা কি করব, একটা নলেজ গ্যাদার করব, ইনফরমেশন গ্যাদার করব এবং সেটা ডিসিমিনেট করতে হবে। হ্যাঁ, আমি এই স্টাডি করে এই জিনিসটা পেয়েছি এবং সেটা ডিসিমিনেট করতে হবে এবং এটা নিয়ে পলিসি ডেভেলপ করতে হবে। যদি মনে করে আমাদের চিটং এরিয়া, যে শিপ ব্রেকিং যে ফিল্ড গুলো আছে, শিপ ব্রেকিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। এটা নিয়ে অনেকে রিসার্চ করে, ইট ইজ ভেরি হ্যাজার্ডাস। এখান থেকে আমাদের হয়তো কিছু রুলস রেগুলেশন করতে হবে, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো দিয়ে, বিকজ ইটস অ্যাকচুয়ালি হ্যাজার্ডাস মানে হচ্ছে ভেরি ডেঞ্জারাস ফর দ্য হিউম্যান বিইং এজ ওয়েল এজ আওয়ার ইকোসিস্টেম। সো এখানে আমাদের কি করতে হবে, হয়তো পলিসি মেকাররা দে উইল মেক সাম রুল, স্টিক রুলস ফলো করতে হবে যাতে বা কমব্যাট করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। অলসো পাবলিককে জানাতে হবে, যাতে তাদের ভিতরে একটা সচেতনতা, যে জিনিসটা বলি আমরা পাবলিক অ্যাওয়ারনেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল ফোরাম কে করতে হবে। তোমরা অনেকে জানো যে স্যাটেলাইটের মাধ্যমে যে রেজাল্ট গুলো করা হয়, হ্যাঁ, যে পিকচার গুলো আসে সেগুলো সব আমরা দেখতে পাই, তাই না? সবাই জানি যে ওজোন হোল গুলো যে আসলে হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে এরা যে করে, অ্যামাজন ফরেস্ট যে আসলে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরা সবসময় এগুলো রিপোর্ট করে, হ্যাঁ, যে বলে তোমার যেটা মেয়েতে কার্বন ডাই অক্সাইড লেভেল যে বাড়ছে, এগুলোকে পাবলিকলি এরা এগুলো নিউজ করে, যাতে সবার ভিতরে একটা অ্যাওয়ারনেস হয়। এবং আমাদের যারা পলিসি মেকার যারা আছে বিভিন্ন দেশে, যারা বিভিন্ন কিয়োটো প্রোটোকল গুলো করে, হ্যাঁ, কারণ যাতে এটা কমব্যাট করা হয়, হ্যাঁ, যাতে এই পলিউশনটাকে কমব্যাট করার জন্য। তো দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ মনিটরিং করলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি হচ্ছে, মনিটর মানে এই যে লেভেল, কার্বন ডাইঅক্সাইড লেভেল ফর এন এক্সাম্পল, সেটাকে আসলে কন্ট্রোলে আছে আর এটা ইনক্রিজ করছে আর ডিক্রিজ করছে, দেন উই নো দিস থিং। ওকে, হিয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আসলে তো আমরা অনেক কিছু জানি, অনেক রিসার্চ করে অনেক কিছু, কিন্তু সেটা কতটা অ্যাপ্লাই করে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এখানে প্রথমেই যেটা এই ফিগারটা, এটা স্টেপ কেস অফ নোয়িং, আমাদের যে জানার সাইন বেসড অবজারভেশন এন্ড মেজারমেন্ট ইমপ্রুভ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এনভায়রনমেন্ট এন্ড লিড টু ওয়াইজ ডিসিশন মেকিং। বিকজ এটা আমি দিয়েছি, আমার এটা খুবই ভালো লেগেছে এই জিনিসটা। দেখো, তোমাদের যে এক্স এক্সিস বরাবর ইনক্রিজিং সাবজেক্টিভিটি, আর এখানে ওয়াই এক্সিস বরাবর যেটা ভার্টিক্যাল, সেটা হচ্ছে ইনক্রিজিং হিউম্যান ভ্যালু এডেড। দিস ইজ ইম্পর্টেন্ট, হিউম্যান ভ্যালু এডেড। দেখো এখানে আমাদের যে লোয়ার যে বটমে, যেটা প্রথমে হচ্ছে অবজারভেশন এন্ড মেজারমেন্ট, সেখান থেকে আমরা পাচ্ছি কি, ডাটা পাচ্ছি। ডাটা গুলো থেকে আমরা কি পাচ্ছি, সেগুলোকে আমরা বিভিন্ন, তোমরা জানো, ডাটা অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা পাচ্ছি ইনফরমেশন পাচ্ছি। ইনফরমেশন, হ্যাঁ, তার মানে আমরা ভার্টিক্যালি যাচ্ছি, দেখো ভার্টিক্যালি যাচ্ছি এজ ওয়েল এজ হরিজন্টালি যাচ্ছি। হ্যাঁ, মোর সাবজেক্টিভও হচ্ছে এজ ওয়েল এজ হিউম্যান ভ্যালু গুলো এটা হচ্ছে ইনফরমেশন পাচ্ছি। ইনফরমেশনকে অর্গানাইজেশন করে আমরা কি পাচ্ছি, নলেজ পাচ্ছি। নলেজ এর পরে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং। দেখো, নলেজের পরেই আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট মিনস আমরা তো নলেজের বাংলা জানো, তাই না? এখানে সবগুলো মানে তোমরা জানো। ডাটা হচ্ছে, ডাটার বাংলাটা কি, উপাত্ত বলে না? ডাটা মনে হয় বাংলায় বলে উপাত্ত, যাই হোক, ইনফরমেশনকে তথ্য বলে, নলেজ হচ্ছে জ্ঞান। আন্ডারস্ট্যান্ডিং এর বাংলা কি, একজন বলতে পারবে আন্ডারস্ট্যান্ডিং এর বাংলা কি? তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? এক্স্যাক্টলি, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড উপলব্ধি যেটা আমরা বলি, তাই না? মানে হয় উপলব্ধি বলে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড হচ্ছে উপলব্ধি, এন্ড দেন ইউ হ্যাভ দ্য উইজডম। তার মানে হচ্ছে কি, আহ, আমরা যে সায়েন্সের যে এত রিসার্চ হচ্ছে, নট অনলি সায়েন্স, আই মিন অলসো আদার সেক্টর বলে, মানে সফট সায়েন্স এজ ওয়েল এজ হার্ড সায়েন্স। হ্যাঁ, যেগুলো আমরা সফট সায়েন্স যেগুলো বলা হয়, সেগুলো হচ্ছে
ফিলোসফি, সাইকোলজিক্যাল থিং, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো হচ্ছে সফট সায়েন্স। হার্ড সায়েন্স হচ্ছে যেগুলো ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, হ্যাঁ, রিলেটেড। এই যে এত রিসার্চ হচ্ছে, এখান থেকে আমরা রেগুলার কি করছি, অবজারভেশন করে এখান থেকে ডাটা পাচ্ছি, ডাটা থেকে ইনফরমেশন পাচ্ছি, এখান থেকে নলেজ হচ্ছে, তাই না, এই পাচ্ছি। বাট এই পর্যন্ত আমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এবং উইজডম এই জায়গায় কিন্তু আমাদের খুবই কম যাওয়া হয়, যেটা জাজমেন্ট করে। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই আমি। হুম যে আমরা ছোটবেলা থেকে, আমার মনে হয় তোমরা সবাই জানো যে একটা ইনফরমেশন আর একটা নলেজ, সেটা হচ্ছে কি মিথ্যা বলা মহাপাপ। আমার মনে হয় এটা সবাই তোমরা, আমরা ছোটবেলায় সবাই মা বাবা সবাই শিখে, হ্যাঁ, মিথ্যা বলো না। বাট এটা আমরা জানি, দিস ইনফরমেশন, এটা আমরা জানি, আর এটাকে আমরা যদি নলেজও বলতে পারি, ইনফরমেশন, কিন্তু এটার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদের খুবই কম, উপলব্ধি। কারণ আমরা সবাই মিথ্যা বলি। এই জিনিসটা আমাদের, ইনফরমেশনটা আমরা জানি ছোটবেলা থেকে, এই নলেজ এটা আমরা সবাই জানি, কিন্তু এটার যে উপলব্ধি, আসলে মিথ্যা বলা যেটা খারাপ, এই উপলব্ধি কিন্তু আমাদের নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই। এবং উপলব্ধি না থাকার জন্য আমরা কি, আমাদের উইজডমে নেই। দ্যাট মিনস কি, আমরা এই জিনিসটা, অনলি উই নো দিস থিং, উই আর নলেজেবল পারসন, বাট উই আর নট উইজডম পারসন। আমরা অনেক কিছু জানি, আসলে কোনো কিছু বুঝি না, উপলব্ধি করি না, এবং সেটা অ্যাপ্লাই করি না, উইজডম নেই। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা নলেজ জানলে হবে না, সেটা যে উইজডম, যেটা সেটা দ্যাট মিনস, যখনই তুমি আন্ডারস্ট্যান্ডিং করবে, নিজের ভিতর বুঝতে পারবে, উপলব্ধি হবে, হ্যাঁ, মিথ্যা বলাটা আসলে আমার, ইটস এ গ্রেট সিন, এটা পাপ, মহাপাপ। তখনই তুমি কি করবে, যে কেউ সেটা কি করবে, উপলব্ধি যখনই আসবে, সেটাকে বলে সাবজেক্টিভিটি। দেখো, ইনক্রিজিং সাবজেক্টিভিটি, হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টিভিটি মানে কি, আমার নিজের ভিতর, ইন্টারনাল ভিতর উপলব্ধি যখন হবে যে এই জিনিসটা আসলে বলা ঠিক নয়, এটা পাপ, তখনই আমি এটা স্টপ করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই উপলব্ধি আসবে না, ততক্ষণ পর্যন্ত এই নলেজটার কোনো মূল্য নেই। এই যে মিথ্যা বলা মহাপাপ, হ্যাঁ, চুরি বিদ্যা মহাপাপ, তোমরা পড়েছো, হ্যাঁ, সদা সর্বদা সত্য কথা বলিবে, এগুলো তো আমরা পড়েছি ছোটবেলায়। আমাদের যারা সিনিয়ররা ছিলেন, মা বাবা বা অনেক শিক্ষকরা আমাদের দিয়েছেন উপদেশ, হ্যাঁ, যেগুলো ইনফরমেশন দিয়েছেন, হ্যাঁ, কিন্তু সেটা আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। দিস ইজ অ্যাকচুয়ালি অলসো আমাদের যে আজকের যে সমাজ, যে সোশ্যাল ডিসঅর্ডার, দিস ইজ ওয়ান অফ দ্য মেইন থিং। আমাদের, আমরা সবাই সবকিছু জানি, ইনফরমেশনের কোনো অভাব নেই, হ্যাঁ, ইনফরমেশন, লট অফ ইনফরমেশন, হ্যাঁ, অনেক কিছু জানি। এবং অনেকে এত নলেজেবল, ইউ কান্ট ইমাজিন, অনেক কিছু জানে, বাট দে ডোন্ট হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং উইজডম। দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ডিং উইজডম মানে হচ্ছে হিউম্যান ভ্যালু নেই। এই যে বললাম যে হিউম্যান ভ্যালু, দেখো যে ভার্টিক্যাল দিকে তোমরা দেখতে পাচ্ছ, ইনক্রিজিং হিউম্যান ভ্যালু এডেড, এই যে এই জিনিসটা আমাদের কম। আমরা জানি, হ্যাঁ, আমরা হয়তো কিছু ইনফরমেশন জানি, ইটস লাইক এ হার্ড ডিস্ক, উই আর জাস্ট লাইক এ হার্ড ডিস্ক, আমরা ইনফরমেশন জানি, হ্যাঁ, টেরাবাইট, গিগাবাইট, টেরাবাইট, হ্যাঁ, আমি জানি, অনেক কিছু জানি, অনেক সুন্দর সুন্দর উপদেশ, অনেক কিছু জানি, বাট আমাদের সেটা আন্ডারস্ট্যান্ডিং নেই, সাবজেক্টিভিটিও নেই, এবং সাবজেক্টিভিটি না থাকার জন্য এটার কোনো হিউম্যান ভ্যালু নেই। হ্যাঁ, দ্যাট মিনস উই আর সাম সর্টস অফ inhuman. We know a lot of things, but we don't practice. We don't understand. হ্যাঁ, you can say this is very important. এবং এই জিনিসগুলো একইভাবে হচ্ছে আমাদের সায়েন্সের বেলাও সত্য। হ্যাঁ, যেমন এখনো অনেকে দেখবে যে বলে যে, ও আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অনেকে এটাকে এগ্রি করে না। আমাদের সায়েন্সের থেকে যে ডাটা গুলো আমরা পাই, ইনফরমেশন গুলো, অনেকে সেটাকে ডিনাই করে। পার্টিকুলারলি বিকজ দেয়ার ইজ এ পলিসি মেকার, যারা তাকে, যারা পলিসি মেক করবে, দে ডোন্ট রিলাই অর দে ডিনাই দ্য সায়েন্টিফিক ফ্যাক্ট। এই যে করোনা ভাইরাস, তোমরা জানো, দিস ইজ ভেরি সায়েন্টিফিক ফ্যাক্ট। হ্যাঁ, এটা নিয়ে দেয়ার ইজ নাথিং টু ডু পলিটিক্স অ্যাবাউট, এখানে পলিটিক্স করার কিছু নেই, ইটস ভেরি সায়েন্টিফিক থিং। ইনফরমেশন, যে রাইট ইনফরমেশন সেটা দিতে হবে সবাইকে, এভরিবডি শুড হ্যাভ অ্যাক্সেস টু দ্য রাইট এন্ড ট্রু ইনফরমেশন। যে বললাম, যেটা রাইট এন্ড সত্য, যেটা ট্রু ইনফরমেশন গুলো সবার পাবলিকের ভিতরে ডিসেমিনেট করতে হবে, এই জিনিসটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা আমাদের উপলব্ধিও করতে হবে, শুধু আমাদের গভর্নমেন্ট বলেই যাচ্ছে আর আমাদের ভিতরে কোনো ইনফরমেশন দিয়ে যাচ্ছে, বাট আমাদের ভিতরে কোনো অ্যাওয়ারনেস নেই, আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, ইটস নট এ গুড। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে, ফাইন। এটা এর জন্যই বললাম যে আমাদের এনভায়রনমেন্টাল, পার্টিকুলার এনভায়রনমেন্টাল নিয়ে যখন আমরা স্যাম্পলিং করে, মনিটরিং করে, যখন কোন ইনফরমেশন আসে, যেমন এখন যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যে বেড়ে যাচ্ছে,
এবং এটা যদি হয় গ্রিন হাউস ইফেক্ট, এটার আমরা জানি এটা কনসিকুয়েন্স উড বি ভেরি ক্যাটাস্ট্রফিক, তাই না? তোমরা জানোই, হ্যাঁ, যে অনেক মনে তো আজ থেকে 30-40 বছর পরে ইটস ক্যাটাস্ট্রফিক, টেম্পারেচার যদি বেড়ে যায়, গ্লোবাল যে ক্লাইমেট চেঞ্জ সেটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। হয়তো আজকে যেখানে বাংলাদেশ যে ফার্টাইল ল্যান্ড, এটা হয়তো তোমার ক্লাইমেট চেঞ্জের জন্য হয়তো এটা তোমরা জানো সি লেভেল বেড়ে গেলে এটা ইট উইল সাবমার্জড ইনটু ওশান। হুম অথবা এটাও যদি না হয়, দেখবে যে ফার্টালিটি ডিফারেন্ট হয়ে যাবে। তোমরা জানো যে যে সাহারা ডেজার্ট, এটা আজ থেকে 30,000-40,000 বছর আগে ইটস গ্রিনল্যান্ড, কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য এটা কি হয়ে গেলো, ইটস নাও এ ডেজার্ট, টোটালি চেঞ্জ। দিস ইজ সাইন্টিফিক ফ্যাক্ট, হ্যাঁ, এগুলো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং, হ্যাঁ, and we have to make policy। এই যে আমাদের দেশে যে যে এনভায়রনমেন্টাল গুলো যে কি পরিমাণ যে হ্যাম্পেট করছে, তাই না? বিভিন্ন যে এয়ার পলিউশন গুলো, হ্যাঁ, বাংলাদেশের অবস্থান তো খুবই খারাপ, এয়ার পলিউশন। হ্যাঁ, আমি তো মনে করি দিস ইজ দ্য মেইন প্রবলেম অফ বাংলাদেশ, এয়ার পলিউশন। অলসো ওয়াটার পলিউশন, দেখো যে আমরা সারফেস ওয়াটার গুলো কিভাবে সবাই আমরা কি করছি, পলিউটেড করছি, হ্যাঁ, কোনো কিছুই এখানে মেনটেন করা হচ্ছে না, ইটিপি অলসো is not a good for the environment as well as for the human being. Okay, fine. অবজেক্টিভ অফ মনিটরিং, তোমরা আমরা দেখো যে জিনিসগুলো বলেছিলাম সেম জিনিসগুলো, আমরা মনিটরিং করার অবজেক্টিভ গুলো কি? Monitoring of the environment may be undertaken for a number of reasons. In general, monitoring is done in order to gain information about the present levels of harmful or potentially harmful pollutant in discharges into the environment within the environment or living creatures that may be affected by this pollutant. তার মানে হচ্ছে এই যে একটা লেভেল, যে হার্মফুল যে হ্যাজার্ডাস মেটেরিয়াল গুলো বা পলিউটেন্ট গুলো হচ্ছে, সেটা প্রেজেন্ট লেভেল কি এবং সেটার যে হার্মফুল ইফেক্ট গুলো কি, সেটা জানার জন্য মনিটরিংটা ইম্পর্টেন্ট হয়। ওকে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে কি, এই যে পলিউটেন্ট গুলো এদের ফেট গুলো কি হচ্ছে, এদের পাবলিক ইফেক্ট বা ক্লাইমেট চেঞ্জ, এগুলো কি ধরনের ফেট হচ্ছে, সেটাও কিন্তু মনিটরিং করে সেটা ইনভেস্টিগেট করতে হবে। হ্যাঁ, এগুলো জানা যায়, অ্যাসেস করা যায় পলিউশন যে ইফেক্টটা কি হচ্ছে হিউম্যান বিইং এর উপর, এনভায়রনমেন্টের উপর, ইকোসিস্টেমের উপর, যে পলিউশনটা সেটাও কি ইফেক্ট করছে, মনিটরিং এর মাধ্যমে আমরা সেটা জানতে পারি। টু ইভালুয়েট পলিউশন ইন্টারেকশন এন্ড প্যাটার্ন, এবং এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের তোমরা জানো পলিউশন গুলোর ভিতরে ইন্টারেকশন আছে, হ্যাঁ, অ্যাটমসফিয়ার থেকে হাইড্রোস্ফিয়ারে যাচ্ছে, হাইড্রোস্ফিয়ার থেকে লিথোস্ফিয়ারে যাচ্ছে, সেখান থেকে গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে, সেটা আবার হিউম্যান বিইং কনজিউম করছে, বায়ো অ্যাকুমুলেশন হচ্ছে, ইট উইল কজ কার্সিনোজেনিক ক্যান্সার, তোমরা জানো মিউটাজেনিক, টেরাটোজেনিক হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন প্রবলেম গুলো হচ্ছে। ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো। Okay, also to assess the need for legislative control and emission of pollutant and to ensure compliance with emission standard. Also monitoring করে সেটা হচ্ছে কি একটা কি করে policy makerরা they will make some rules and regulation, হ্যাঁ, যাতে pollutionটাকে combat করা যায়, সেটাও ইম্পর্টেন্ট। যাতে একটা রেগুলেশন করা যায়, রেগুলেটরি যারা বডি, অথরিটি বডি, they will frame the rules and regulation. ওকে, আমরা দেখি আর একটা কি আছে। ওকে, ফাইন। There are different types of monitoring method. একটা হচ্ছে গ্রাউন্ড বেসড স্যাম্পলিং এন্ড মেজারমেন্ট, এটা গ্রাউন্ড বেসড করতে পারি, একটা মডেল বেসড মনিটরিং করতে পারি, একটা হচ্ছে স্যাটেলাইট বেসড। হ্যাঁ, গ্রাউন্ড বেসড তোমরা এটা বুঝতেই পারছো, যেটা অন স্পট যেটা স্যাম্পলিং করা যায়, একটা মডেল বেসড মনিটরিং যেটা আমরা করতে পারি। অনেক সময় হচ্ছে কি মডেলিং করে করা যায়, এই যে বললাম করোনা ভাইরাসের যে প্রিডিকশন গুলো করা হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি মডেল বেসড, এটা প্রিডিকশন। এই প্যারামিটার গুলো যদি হয় তাহলে এটার মর্টালিটি এমন হবে, এটার ইনফেকশন রেট বাড়বে কমবে, এগুলো করা হচ্ছে বিভিন্ন মডেলের উপর, হ্যাঁ, বিভিন্ন থিওরির উপর করে এগুলো মডেল করা হয়, ম্যাথমেটিক্যাল মডেল করা হয়, এবং মডেলের উপর বেস করে এগুলো প্রিডিকশন করা হয়। হ্যাঁ, এখানে কিন্তু ইটস ডিপেন্ড অন অ্যা লট অফ ইফস। ইফস মানে অনেকগুলো যদি, যদি এটা হয়, যদি এটা হয়, যদি এটা হয়, ওটা হয়, এটা হয়, এভাবে করে মডেল গুলো করা হয়, এর উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, মডেলিং। অনেক সময় হয় কি বিভিন্ন সায়েন্টিফিক যেগুলো গুড মডেলিং সেগুলো করে কি অনেক সময় মডেলিং এর সাথে এবং যে রিয়াল যেগুলো সেগুলোর সাথে ভেরি ক্লোজলি ম্যাচ করে যায়, হ্যাঁ, মডেলিং। এন্ড মডেলিং তোমরা জানো অনেক সময় থিওরিটিক্যাল, যারা পার্টিকেল ফিজিক্স নিয়ে পড়ো বা ম্যাথমেটিক্যাল, ইউ নো দিস, দে প্রিডিক্ট ইট, দে মডেল করে এটা প্রিডিক্ট করে, এবং দেখবে যে রিয়েল সিনারিও একইভাবে কি করে ম্যাচ করে যায়, হ্যাঁ। যেমন তোমরা আইনস্টাইনের যে থিওরি গুলো পড়েছো, যে বিভিন্ন কসমোলজিক্যাল ইভেন্ট গুলো অনেকগুলো এই থিওরির সাথে
জেনারেল রিলেটিভিটি যে থিওরির সাথে যে প্রিডিক্ট করে, প্রিডিকশনের সাথে এগুলো কি হয়ে যায়, একদম 100% কি হয়ে যায়, 99.9999% এগুলো কি হয়ে যায়, ম্যাচ হয়ে যায়। ইটস ভেরি স্ট্রং মডেল। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, বেসড স্যাটেলাইট বেসড মনিটরিং, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেগুলো স্যাটেলাইট বেসড, এগুলো আগেই বলেছি যে অ্যাটমসফিয়ার মনিটরিং করা, এয়ার কোয়ালিটি মনিটরিং, ক্লাইমেট চেঞ্জ গুলো করা হয়। হ্যাঁ, ওয়েদার প্রেডিকশন গুলো, এখন দেখো আমাদের যে মনিটরিং, ওয়েদার প্রেডিকশন গুলো তোমরা এমনি স্মার্টফোনে দেখতে পারো, তাই না? হিউমিডিটি কত, হ্যাঁ, ডিউ পয়েন্ট কত, হ্যাঁ, হ্যাঁ, এটা বৃষ্টি হবে কি হবে না, এগুলো সবগুলো করা হচ্ছে। এবং হচ্ছে আমাদের বায়ো সেন্সর গুলো আছে মনিটরিং করার জন্য। হ্যাঁ, তোমরা যে স্মার্ট ওয়াচ গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, তোমাদের হার্ট রেট মনিটর করার জন্য, হ্যাঁ, ইট গিভস দ্য ইনস্ট্যান্ট, হ্যাঁ, সবসময় তোমাদের বেলও দিয়ে যাচ্ছে, কি পরিমাণ ক্যালোরি বার্ন করছে সেটা দিয়ে যাচ্ছে, এগুলো ইনস্ট্যান্ট মনিটরিং গুলো করা হয়। ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্যাটেলাইট বেসড রিমোট সেন্সিং যেগুলো বলা হয়, অনেক সময় আমাদের এক্সপোর্টে যেতে হয় না। হ্যাঁ, স্যাটেলাইটের মাধ্যমে আমরা কি রিমোট সেন্সিং করতে পারি। হ্যাঁ, যেখানে হয়তো খুবই আনএক্সেসিবল এরিয়া যদি হয়, যেমন নর্থ পোল সাউথ পোল, এখানে অবশ্যই যাচ্ছে, সায়েন্টিস্টরা যাচ্ছে, ক্যাম্প করছে, টেম্পোরারি ক্যাম্প, বাট স্যাটেলাইট থেকেও করা হয়। হ্যাঁ, বিকজ ইটস নট সো ইজি, বিকজ ইটস এক্সপেন্সিভ। ওকে, টাইপস অফ মনিটরিং দেখতে পাচ্ছ, সোর্স মনিটরিং যেটা হচ্ছে সোর্সে যেখানে হয়, আর অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্ট মনিটরিং, সেগুলো তোমরা দেখছো, এই দুটো মনিটরিং আমরা করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে সোর্সে, সেখান থেকে অরিজিন যেখানে পলিউটেন্ট সেখানে করা, অথবা এটা যে অ্যাম্বিয়েন্ট যেটা, হ্যাঁ, যেটা এনভায়রনমেন্টের উপর যে ইফেক্ট করছে সেখান থেকে কনসেন্ট্রেশন আমরা বের করে নিয়ে দেন আমরা বলতে পারি যে ওকে, এই সোর্সের জন্য এটা হয়তো হচ্ছে, হ্যাঁ, লিঙ্ক করা। অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্ট মনিটরিং ও করা হয়। ওকে, এখানে একটা ফিগার দেওয়া আছে, ডিজাইনিং এন্ড ইমপ্লিমেন্টিং মনিটরিং প্রোগ্রামস। হ্যাঁ, একটা একটা ফ্লো ডায়াগ্রাম। এই যে মনিটরিং গুলো আসলে বিভিন্ন যে মডেলিং করা হয়, এখানে এই জিনিসগুলো করা হয়। হ্যাঁ, ফ্লো ডায়াগ্রাম তোমাদের দেখো, ডেভেলপ টেস্টেবল কোয়েশ্চেন্স গুলো করা হয়। হ্যাঁ, আইডেন্টিফাই মিনিংফুল লেভেলস অফ চেঞ্জেস, সিলেক্ট হোয়াট টু মেজার, আমরা কি মেজার করব, ডেভেলপ মনিটরিং ডিজাইন, ডিজাইন করতে হবে, স্পেসিফাই স্ট্যাটিস্টিক্যাল মডেল, একটা মডেলিং করতে হবে। হ্যাঁ, পরিসংখ্যানগত যে মডেল গুলো আছে, ম্যাথমেটিক্যাল মডেল, সেগুলো করতে হবে। ক্যান প্রিডিক্টেড রেসপন্সেস বি সিন, অর্থাৎ এগুলো যে প্রিডিকশন করা হয়, কারণ মডেল করলে সেখান থেকে দেখতে পাচ্ছি যে প্রিডিকশন করা, সেটাকে আসলে আমরা দেখতে পাবো। যদি নো হয় সেক্ষেত্রে ওই কোয়েশ্চেন যেটা সেটাকে আবার রিফাইন করতে হবে, হ্যাঁ, রিফ্রেম করতে হবে, অরিজিনাল যে হাইপোথিসিস আমরা করেছি, যে জিনিসটা জানতে চাই। হ্যাঁ, অথবা কন্টাক্ট পাওয়ার টেস্ট এন্ড অপটিমাইজেশন। হ্যাঁ, এখানে যদি করা যদি না প্রেডিকশন করে আমরা দেখতে পাবো, দেন ডিফাইন ডাটা কোয়ালিটি অবজেক্টিভ। হ্যাঁ, ডাটা কোয়ালিটি কি পরিমাণ ডাটা আমরা করব, কালেক্ট করব, স্যাম্পল সাইজ, হ্যাঁ, ডাটাগুলো ডেভেলপিং স্যাম্পলিং ডিজাইন, এই যে ডিজাইন করতে হবে, স্যাম্পলিং করা। তারপরে এগুলো প্ল্যান গুলো ব্যবহার করা হয়, এই যে জায়গায় ফ্লো চার্ট। ইজ ডিজাইন এডিকুয়েট, ইফ নো দেন এগেইন ডিফাইন টেকনিক্যাল ডিজাইন, এন্ড এগেইন আগের থেকে আসা যদি না হয়, আর যদি হয় ওকে ফাইন, দেন ইউ কোয়েরি আউট ইউর রিসার্চ। এভাবে এগুলো করা হয়। পার্টিকুলার দিস ইজ ট্রু, এগুলো হচ্ছে যেগুলো তোমার অ্যান্থ্রোপোলজি অর হিউম্যান রিলেটেড, মেডিকেল, এনভায়রনমেন্টাল, এখানে এই জিনিসগুলো করা হয়। হ্যাঁ, এইভাবে। Okay, দেখো, one of the first step in designing any monitoring program is to ensure that the data will be sufficient to provide a sound technical basis for the intended policy decision। ওই যে বললাম, এই যে ডাটা গুলো নিচ্ছি, সেটা কি হতে হবে, কি হতে হবে, সেটা সাউন্ড টেকনিক্যাল বেসিস, হ্যাঁ, এটা টেকনিক্যালি সাউন্ড হতে হবে। হ্যাঁ, যাতে একটা পলিসি ডিফাইন করা হয়। এক্ষেত্রে তোমাদের একটু বলি, আমাদের দেশে করোনা ভাইরাস নিয়ে তোমরা জানো যে একটা রিপোর্ট করেছিল, এটা আমার মনে হয় 3 মাস 4 মাস পর, ক্যাপিটাল ঢাকা সিটিতে, এই যে সম্ভবত ওই ওই সময়ে মির্জাদা সেফরিনা যে ছিল, অতিরিক্ত ডিরেক্টর, ওনারা একটা করেছিল যে ইমিউনিটি ডেভেলপমেন্ট। হ্যাঁ, সেই স্যাম্পলে ওরা দেখে যে 70 থেকে 80% লোকের ইমিউনিটি ডেভেলপ করেছিল। সেটা আমি জানি না, হয়তো 6 মাস আগে। হ্যাঁ, তখন বলে যে হাউ ইটস পসিবল। হ্যাঁ, তার মানে বাংলাদেশে কি হার্ট হিউমিনিটি, ইমিউনিটি যেটা বলা হয়, হ্যাঁ, হার্ট ইমিউনিটি, সেটা কি চলে আসছে? তার মানে এত লোক ইনফেকশন, তখন ওরা বলছে আসলে স্যাম্পল সাইজ, হ্যাঁ, ওরা স্যাম্পল নিয়েছিল মানে 300 or 400 স্যাম্পল, সো ইটস ভেরি স্মল সাইজ, সো ইটস নট অ্যাকচুয়ালি
It doesn't represent the real scenario. হুম, এত বড় একটা দেশে যদি তুমি 200 300 বা 500 স্যাম্পল নিয়ে করো, it does not represent the real scenario. তো দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মানে এই যে স্যাম্পল সাইজ বা ডাটা এগুলো হতে হবে টেকনিক্যাল বেসিস, হ্যাঁ, সাউন্ড টেকনিক্যাল বেসিস হতে হবে, যাতে পলিসি ডিসিশনে যাওয়া যায়। যাতে আমার এইটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমাদের ওকে ফাইন, আজকে এখানে আমরা শেষ করি। তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারো, আদারওয়াইজ এরপর আরেকটা ক্লাস, আরো মনে হয় দুটো ক্লাস নিতে হবে এটার উপর। এরপর আমরা দেখবো যে এয়ার ওয়াটার সয়েল স্যাম্পলিং এর যে বিভিন্ন মনিটরিং যে টেকনিক গুলো, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টের, সেটা দেখবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট কিভাবে মনিটর গুলো করা হয়। আর আজকে যা বললাম ইটস মোর রিলেটেড টু দা পরিসংখ্যান, হ্যাঁ, এবং কি ধরনের স্যাম্পলিং কি ধরনের করা হয়, কি ফ্যাক্টর গুলো ইফেক্ট করে। হুম এরপরে আমরা দেখবো বিভিন্ন এয়ার ওয়াটার এবং সয়েল, পার্টিকুলারলি এয়ার ওয়াটার, এগুলোকে কিভাবে মনিটর করা যায়, কি টেকনিক গুলো আমরা ইউজ করি, হ্যাঁ, বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয় সেগুলো কোন বেসিসে কাজ করে, তোমরা অলরেডি পড়েছো মর্নিং ইনস্ট্রুমেন্টেশনের উপর, হ্যাঁ, এইচপিএলসি, অ্যাটমিক অবজেকশন স্পেকট্রোস্কোপি, হ্যাঁ, ক্রোমাটোগ্রাফি গুলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের এনএমআর গুলো, হ্যাঁ, হয়তো তোমরা অলরেডি ইউনো মাস মোর দেন মি ইনস্ট্রুমেন্টেশনের উপর, হ্যাঁ, বিভিন্ন মেথড গুলো কিভাবে করে। হুম এরপর আমরা সেগুলোই দেখবো যে এগুলো আসলে কিভাবে করা হয়, মনিটরিং করা হয়। ওকে, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। ওকে, গুড বাই, হ্যাঁ, ফর দ্য মোমেন্ট। সবাই ভালো থেকো। ওকে।